5ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর পলাতক 81 পুলিশ কর্মকর্তার মধ্যে বিভিন্ন দেশে 15 জনের অবস্থান নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। তবে তাদের দেশে ফেরাতে রেড অ্যালার্ট জারির অনুরোধে এখনো সাড়া দেয়নি ইন্টারপোল। পুলিশ সদর দপ্তর বলছে, মানবাধিকার ও রাজনৈতিক ইস্যু বিবেচনায় অনেক সময় ইন্টারপোল নোটিশ জারি করে না, তবে পলাতকদের দেশে আনার চেষ্টা অব্যাহত আছে বলছে পুলিশ। আলোচিত সাবেক ডিআইজি হারুনুর রশিদের যুক্তরাষ্ট্রের টেক্সাসের একটি শহরে দুটি ছবি সম্প্রতি ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। পলাতক ডিআইজি হারুন এবং সাবেক অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম যুক্তরাষ্ট্রে আছেন জানিয়েছে পুলিশ, আর সাবেক কমিশনার হাবিবুর রহমান আছেন যুক্তরাজ্যে। এছাড়া প্রলয় কুমার জোয়ারদার ও সৈয়দ নুরুল ইসলাম আছেন ভারতে বলছে পুলিশ। শেখ হাসিনা সরকারের পতনের পর আত্মগোপনে যান আওয়ামী লীগ ঘনিষ্ঠ অনেক পুলিশ কর্মকর্তা। গত বছরের 5 আগস্টের পর থেকে পলাতক পুলিশের 81 জন সদস্য। তাদের মধ্যে ডিআইজি এবং অতিরিক্ত ডিআইজি 13 জন, পুলিশ সুপার এবং অতিরিক্ত পুলিশ সুপার 20 জন এবং অন্যান্য পদমর্যাদার 48 জন। পুলিশ সদর দপ্তর বলছে, পলাতক কর্মকর্তারা বাংলাদেশে অপরাধী হলেও যে দেশে আছেন সেখানকার আইন, মানবাধিকার ও রাজনৈতিক বিষয় বিবেচনায় নেয় ইন্টারপোল। তাই আবেদন করলেও সবসময় রেড অ্যালার্ট জারি হয় না। অনেকেই মনে করে যে আমরা হয়তোবা রেড নোটিশের বিষয়ে আমরা হয়তোবা অতখানি তৎপর না, কিন্তু বিষয়টা তা না। আমরা হয়তো আবেদন করি, আমাদের দিক থেকে আন্তরিকতার কোনো ঘাটতি নেই, কারণ এটা একটা রেগুলার প্রসেস। কিন্তু ইন্টারপোলের এখতিয়ার তারা রেড নোটিশ জারি করবে কিনা। সরকারি কর্মচারী বিধিমালায় কর্মস্থল থেকে পালানো শাস্তিযোগ্য অপরাধ। পলাতকদের দেশে ফিরিয়ে আনতে রাজনৈতিক সদিচ্ছায় জোর আইনজীবীর। রাজনৈতিক বা ধর্মীয় বা জাতিগত চরিত্র বহন করে এরকম কোনো বিষয়ে তারা হস্তক্ষেপ করতে চায় না। আর মূলত এমন আবেদন কনসিডারেশনের ক্ষেত্রে যদি তারা এটা উপলব্ধি করে যে এরকম কিছু তা ইন্ডিকেট করছে, তখন তারা সেই সকল আবেদন খারিজ করে দেয়। গত 7 আগস্ট ডিআইজি থেকে পরিদর্শক পদমর্যাদার 40 কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এছাড়া বিতর্কিত ভূমিকার কারণে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে 55 জনকে। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দল হিসেবে আওয়ামী লীগের বিচার করতে শিগগিরই তদন্ত শুরু হবে বলে জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। বলেন, দলটির মানবতাবিরোধী অপরাধের অভিযোগ গুরুত্ব দিয়ে যাচাই বাছাই করা হচ্ছে। রোববার দুপুরে ট্রাইব্যুনালে ব্রিফিংয়ে তিনি আরও জানান, 2-1 দিনের মধ্যে আওয়ামী লীগ আমলের গুম খুন মামলা তদন্ত প্রতিবেদন দেয়া হবে। আওয়ামী লীগের দলীয় সকল কার্যক্রম নিষিদ্ধ করে গত 12 মে প্রজ্ঞাপন জারি করে অন্তর্বর্তী সরকার। এতে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান দলটির নেতাকর্মীদের বিচার শেষ না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা থাকবে। কিন্তু আগামী জাতীয় নির্বাচন ঘনিয়ে আসায় প্রশ্ন উঠেছে, দলটির কার্যক্রম পরিচালনার উপর নিষেধাজ্ঞা সরকার প্রত্যাহার করছে কিনা। তবে সম্প্রতি বরিশালে আইন উপদেষ্টা বিষয়টি পুরোপুরি নাকচ করে জানান, উল্টো দলটির বিরুদ্ধে বিচারের পদক্ষেপ নেওয়া হয়েছে। এর ব্যাখ্যায় রোববার চিফ প্রসিকিউটর জানান, দল হিসেবে আওয়ামী লীগের বিচার চেয়ে রাজনৈতিক দল এনডিএম অভিযোগ দিয়েছেন। তা যাচাই বাছাই শেষে শিগগিরই দলটির বিরুদ্ধে তদন্ত শুরু হবে, প্রক্রিয়া চলছে। অভিযোগ এসেছে, এটা আমরা এখন গুরুত্ব দিয়ে এটা যাচাই বাছাইয়ের কাজটা করছি, যে এই মুহূর্তে আওয়ামী লীগের বিরুদ্ধে দল হিসাবে আওয়ামী লীগের বিরুদ্ধে অপরাধী সংগঠন হিসাবে তাকে বিচারের মুখোমুখি করার জন্য প্রাথমিক তদন্তের কাজটা আমরা শুরু করতে যাচ্ছি। শেখ হাসিনার শাসনামলে গুম করে আয়নাঘরে বন্দী রাখা ও বিচার বহির্ভূত হত্যা মামলায় তদন্ত শেষ। শিগগিরই তদন্ত সংস্থা প্রসিকিউশনে প্রতিবেদন দাখিল করবে বলেও জানিয়েছেন চিফ প্রসিকিউটর। এই মামলায় শেখ হাসিনা ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান সহ আওয়ামী লীগ সরকারের গুরুত্বপূর্ণ অনেককে আসামি করা হয়েছে। এই মানুষগুলো যারা গত 15 বছর ধরে গুমের সাথে জড়িত, মানুষকে এক্সট্রা জুডিশিয়ালি কিল করার সাথে জড়িত, তাদের বিচারের যে কাজটা সেটা কত দূরে এগিয়েছে সেটা জানার আগ্রহ ছিল। সেই কাজগুলো আমরা গুছিয়ে এনেছি, 2-1 দিনের মধ্যেও আমরা সেই অগ্রগতিটা আপনাদের মাধ্যমে জাতিকে জানাতে পারি। এদিকে কুষ্টিয়ায় 6 জনকে হত্যাসহ 3 অভিযোগে আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ সহ 4 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিলের পর শুনানি হয়েছে ট্রাইব্যুনালে। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জুলাই সনদ বাস্তবায়নে গণভোট নিয়ে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। সময়সীমা নিয়ে মতভেদ থাকলেও একে বড় অর্জন হিসেবে দেখছেন ঐকমত্য কমিশনের সহসভাপতি। তবে অধ্যাদেশ জারি করে গণভোটের পক্ষে মত দিয়েছে বিএনপি, আর সাংবিধানিক আদেশ ও ডিসেম্বরের মধ্যেই গণভোটের পক্ষে জামায়াত। এনসিপি বলছে, সাংবিধানিক আদেশ বা গণভোট কোনোটিতেই আপত্তি নেই তাদের। জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি নির্ধারণে রোববার বেলা 11:30টায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসে জাতীয় ঐক্যমত্য কমিশন। এতে যোগ দেন বিএনপি, জামায়াত, এনসিপি সহ প্রায় 30টি দলের প্রতিনিধি।
এই গণঅভ্যুত্থানে আলোচনায় সময়সীমা নিয়ে বিতর্ক থাকলেও গণভোট আয়োজনে একমত রাজনৈতিক দলগুলো। বৈঠক শেষে কমিশনের সহসভাপতি জানান, গণভোট নিয়ে দলগুলোর সম্মতি বড় অর্জন। জুলাই জাতীয় সনদ 2025 বাস্তবায়নের জন্য জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা, তাদের সম্মতির জন্য একটি গণভোট অনুষ্ঠানের ব্যাপারে সকল রাজনৈতিক দলই একমত হয়েছেন। গণভোটে আগামী সংসদকে গণপরিষদ হিসেবে দেখতে চাই এনসিপি। আমরা জুলাই সনদকে ওই সংশোধনীর চেয়ে বেশি কিছু মনে করি। ফলে আমাদের কিন্তু শুরু থেকে এই দাবিটা ছিল, আপনারা জানেন যে গণপরিষদ গঠন করতে হবে, আগামী নির্বাচনটা হতে হবে গণপরিষদ নির্বাচন। একটা গণভোট, যে গণভোট এর মধ্য দিয়ে জুলাই জাতীয় সনদের পক্ষে বিপক্ষে জনগণের মতামত, যারা 106 এর পক্ষে আছেন তারাও এখানে অ্যাকোমোডেটেড হলেন, আর যারা কনস্টিটিউশন অর্ডারের পক্ষে আছেন তারাও অ্যাকোমোডেটেড হলেন। আর ফাইনালি গণভোটের মাধ্যমে রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিকের অধিকারটাও এখানে কনফার্ম হয়ে গেল। তবে সাংবিধানিক আদেশের পক্ষে অনড় জামায়াত। ডিসেম্বরের মধ্যে গণভোট চাই দলটি। জাতির স্বার্থে দলীয় অবস্থানকে আমরা একটু মডিফাই করেছি, করে আমরা গণভোটের ব্যাপারে একমত হয়েছি। ওনারা নভেম্বরের এন্ডে অথবা ডিসেম্বরের মধ্যে এটা আয়োজন করতে পারেন, জাতীয় নির্বাচন তফসিলের আগে করতে পারবে। বৈঠকে সাংবিধানিক কাউন্সিল চায় না জানিয়ে জুলাই জাতীয় সনদ 2025 নামে অধ্যাদেশ জারির প্রস্তাব বিএনপির। একটা অর্ডিন্যান্স জারি করা যেতে পারে, জাতীয় ইলেকশন কমিশন এই রেফারেন্ডামটা পরিচালনা করতে পারে। সেই অর্ডিন্যান্সের নামটা এরকম হতে পারে যে জুলাই জাতীয় সনদ 2025 বাস্তবায়নের জন্য অধ্যাদেশ বা বাস্তবায়ন অধ্যাদেশ। এর আগে সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশন সভাপতি ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে ঐক্যমত্য কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয়। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। একটি রাজনৈতিক দলের প্রধান আক্রান্ত হওয়ার পরেও সরকার যদি আসামিদের বিচার না করতে পারে, তাহলে ভোট কেন্দ্র পাহারা দেবে কিভাবে? এমন প্রশ্ন তুলেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান। রোববার সন্ধ্যায় রাজধানী বিজয়নগরে ইউরোপীয় ইউনিয়নের 2 নির্বাচন পর্যবেক্ষকের সাথে মত বিনিময় সভায় এই প্রশ্ন তোলেন তিনি। এ সময় রাশেদ জানান, প্রতিনিধি দলের 2 সদস্যকে গণ অধিকার পরিষদের নির্বাচনী প্রস্তুতি, দল পরিচালনার অর্থায়ন সহ নানা বিষয়ে জানানো হয়েছে। সুষ্ঠু নির্বাচন আয়োজনে ইসির উপর পূর্ণ আস্থা থাকলেও দলগুলোর সদিচ্ছার উপর জোর দিতে প্রতিনিধি দলের সদস্যদের অনুরোধ করে গণ অধিকার। রাশেদ খান বলেন, এখন পর্যন্ত জোটভুক্ত না হয়ে এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে তার দল। সরকার যদি এইটারই বিচার করতে না পারে, সেক্ষেত্রে নির্বাচন কমিশন কিভাবে ওই ভোট কেন্দ্র পাহারা দিবে, কিভাবে সুষ্ঠু নির্বাচন জাতিকে উপহার দিবে? এই জন্য যাতে সরকারের উপরে, নির্বাচন কমিশনের উপরে মানুষের আস্থার জায়গাটা তৈরি হয়, আমরা মনে করি অবশ্যই সরকারের উচিত হবে এই ঘটনায় যারা সম্পৃক্ত তাদেরকে আইনের আওতায় আনা। উজানে ভারী বৃষ্টির ফলে লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও কুড়িগ্রামে বন্যা হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। নীলফামারী ও লালমনিরহাটের নদী তীরবর্তী এলাকায় রেড অ্যালার্ট জারি করেছে পানি উন্নয়ন বোর্ড। এছাড়া স্থানীয়দের নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। পানি উন্নয়ন বোর্ড জানায়, পাহাড়ি ঢল ও টানা ভারী বৃষ্টির কারণে তিস্তা নদীর পানি বেড়েছে। রোববার রাত 9টার পর তিস্তার পানি বিপদসীমার 35 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হলেও সকাল 6টায় তা কমে 10 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানির চাপ বেড়ে যাওয়ায় ডালিয়া ব্যারেজ পয়েন্টের 44টি গেট খুলে দেওয়া হয়েছে। এরই মধ্যে অনেক বসত বাড়িতে পানি উঠেছে। বন্যার আতঙ্কে নিম্নাঞ্চলে বাসিন্দারা। নদী তীরবর্তী বাসিন্দাদের সতর্ক করতে মাইকিং করছে পানি উন্নয়ন বোর্ড। তিস্তার পানি বাড়ায় নিম্নাঞ্চলে বন্যা মোকাবেলায় উপজেলা প্রশাসনকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। আমরা এবারও প্রস্তুত আছি, যদি কিছু লাগে, যেই পরিবারগুলো ভালনারেবল হবে বা ভিকটিম হবে বা বন্যায় ক্ষতিগ্রস্ত হবে, তাদের পাশে আমরা দাঁড়ানোর জন্য, আমরা সরকার দাঁড়ানোর জন্য সর্বদা প্রস্তুত। উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি নিয়ে আরো জানাতে লালমনিরহাট ও নীলফামারী থেকে যুক্ত হয়েছেন সহকর্মীরা। শুরুতেই লালমনিরহাট থেকে জানাবেন সহকর্মী মাহফুজ রহমান। মাহফুজ, বন্যার যে একটা পূর্বাভাস দেয়া হচ্ছে, এখন পরিস্থিতি কোন দিকে রয়েছে বন্যা পরিস্থিতি? দেখুন, গতকাল থেকে পানি বিপদ সীমার প্রথমে 8, পরবর্তীতে 10, তারপরে আবার 20, পরবর্তীতে কিন্তু সন্ধ্যার পরে অর্থাৎ রাত 11টার দিকে আমরা যে খবর পেয়েছি, সেখানে কিন্তু পানি উন্নয়ন বোর্ড সূত্রে আমরা জেনেছি যে 35 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হয়, যার দরুন কিন্তু
ভাটিতে যে অঞ্চলগুলো আছে সেই অঞ্চলগুলোতে কিন্তু হু করে পানি প্রবেশ করে এবং সেই অঞ্চলগুলো কিন্তু ব্যাপকভাবে প্লাবিত হয়। আমরা দেখেছি যে সারা রাত কিন্তু মানুষ ব্যাপক আতঙ্কের মধ্যে ছিলেন। তারা বলছেন যে খুব আতঙ্কের মধ্যে তাদের রাত কিন্তু কেটেছে। প্রশাসন সতর্ক ছিল, পানি উন্নয়ন বোর্ড সতর্ক ছিল, সবাই সতর্ক থেকে কিন্তু বন্যা পরিস্থিতি কিন্তু পর্যবেক্ষণ করেছে। আমরা আজকে দেখেছি সেই পানি কিন্তু তিস্তা ব্যারেজ পয়েন্টে পানি কমে গেলেও, অর্থাৎ বিপদসীমার 10 সেন্টিমিটার উপর দিয়ে বর্তমান প্রবাহিত হচ্ছে, যেটি 35 সেন্টিমিটার উপরে ছিল গতকাল রাতে, কিন্তু সেটি 10 সেন্টিমিটারে নেমে এসেছে, অর্থাৎ 10 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যার ফলে কিন্তু আমরা দেখেছি যে মানুষ এই বন্যার যে পরিস্থিতি সেটি কিন্তু ব্যাপক আকার ধারণ করেছে। আমরা আজকে দেখেছি যে লালমনিরহাটের অভ্যন্তরে 5টি যে উপজেলা আছে সেই উপজেলার মধ্যে কিন্তু ব্যাপকভাবে সাধারণ মানুষের ঘরের মধ্যে পানি প্রবেশ করেছে, রাস্তাঘাট তলিয়ে গেছে, পশু পাখিগুলো নিয়ে কিন্তু বিপাকে রয়েছেন। তো সব মিলে আমরা দেখেছি যে যেখানেই যাচ্ছি সেখানেই জলমগ্ন এলাকা, শুধু পানি আর পানি। আমরা সাধারণ পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি, তারা বলছেন যে পানি কিন্তু কমে যাচ্ছে, কিন্তু ভাটিতে যে অঞ্চলগুলো আছে সেই অঞ্চলগুলো কিন্তু প্লাবিত হচ্ছে। আমি একটু দেখাতে চাই আমার ক্যামেরার চোখে, আপনারা দেখছেন যে আমি যেই এলাকাটিতে আছি সেই এলাকাটা কিন্তু একটি জনসমাগম এলাকা, অর্থাৎ এখান দিয়ে সাধারণ মানুষের চলাচলের রাস্তা, সেই রাস্তা দিয়ে দেখছেন যে হাঁটুর উপরে কিন্তু পানি রয়েছে। সাধারণ মানুষের ব্যাপক দুর্ভোগ সৃষ্টি হয়েছে এবং তাদের মাঝে বেশ আতঙ্ক বিরাজ করছে। তারা বলছেন যে তাদের যে পশুগুলো নিয়ে কিন্তু তারা বেশ আতঙ্কের মধ্যে রয়েছেন, সবকিছু কিন্তু খাদ্য সংকট হয়েছে। আমি একটি বিষয় জানিয়ে রাখি যে লালমনিরহাটের যে পাটগ্রামের যে অঞ্চল আছে সেখানে কিন্তু পাটগ্রামে কিন্তু সেখানে একটি বাঁধ ভেঙে যায় এবং কালভার্ট ভেঙে গিয়ে কিন্তু লোকালয়ে পানি প্রবেশ করে এবং হাতিবান্ধার কিন্তু বিভিন্ন জায়গায় পানি এখনো প্রবেশ করছে। তো পানির প্রবাহ কিন্তু কমে গেলেও এখন পর্যন্ত বন্যা দুর্গতি এখনো আছে, তো ক্রমে এটি বেড়েই চলবে ভাটিতে। তো এই ছিল আমার কাছে লালমনিরহাটের বন্যা পরিস্থিতির সর্বশেষ। মাহফুজ রহমান, আপনি সাথেই থাকবেন। এবার নীলফামারী থেকে আমাদের বন্যা পরিস্থিতি নিয়ে জানাবেন সহকর্মী আরফিনুল ইসলাম। আরফিনুল ইসলাম, আপনি বলছিলেন যে নীলফামারীর এই বন্যার আশঙ্কাটাকে ফ্ল্যাশ ফ্লাড বলা হচ্ছে, তো এখন বন্যার সর্বশেষ পরিস্থিতি কি? জি, আপনি যেমনটা বলছিলেন, ফ্ল্যাশ ফ্লাড হঠাৎ করে পানি বৃদ্ধি পেয়ে আবার হঠাৎ করে পানি তলিয়ে যায়, ঠিক সেরকম একটা পরিস্থিতির মধ্যে রয়েছে নীলফামারী জেলার ডিমলা এবং জলঢাকা উপজেলার 10 ইউনিয়নের মানুষ। আমরা ঠিক এই মুহূর্তে অবস্থান করছি ডিমলা উপজেলার খালিশা চাপানি ইউনিয়নের 22 পুকুর নামে একটি গ্রামে, এবং আমার পেছনে এটি একটি চলাচলের সড়ক এবং এর পেছনে বেশ কিছু বাড়িঘর এখনো পানিবন্দী রয়েছে। গতকাল এই মৌসুমের সর্বোচ্চ 35 সেন্টিমিটার উপর দিয়ে যখন তিস্তা নদীতে পানি প্রবাহিত হচ্ছিল, তখন ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে সতর্কতা রেড অ্যালার্ট জারি করা হয়েছে এবং মাইকিং করে পানিবন্দী এবং নদী তীরবর্তী স্থানের মানুষজনকে নিরাপদ স্থানে এই এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গিয়ে আশ্রয় নিতে বলা হয়েছে। এবং আমরা এখনো লক্ষ্য করছি যে এই পানিবন্দী অনেক মানুষ তাদের গবাদি পশুগুলো নিয়ে রাস্তায় অবস্থান করছে। তবে খুশির কথা হলো যে পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে এও জানিয়েছে যে পানি ধীরে ধীরে নিচের দিকে যাচ্ছে, পানি কমছে। ঠিক এই মুহূর্তে আমরা যদি পানির সর্বশেষ আপডেটের কথা আপনাদেরকে জানাই, তাহলে এখন তিস্তা ব্যারেজে পানি 5 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর মানে হলো যে যত সময় গড়াচ্ছে তত আস্তে আস্তে পানি নিচের দিকে নেমে যাচ্ছে। তবে এই এলাকার মানুষগুলো, নদী তীরবর্তী মানুষগুলো এখন ভাঙন আতঙ্কে রয়েছে। তারা আমাদেরকে জানিয়েছে যে গত 5 বারের মতো তাদের ফসল যে বন্যার সম্মুখীন হয়েছে, এতে করে তারা খুবই হতাশ। তো পানি উন্নয়ন বোর্ড বলছে যে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় তারা প্রস্তুত রয়েছে। জেলা প্রশাসনও একই কথা আমাদেরকে জানিয়েছে। তো এই ছিল আমার কাছে এই এলাকার বন্যা পরিস্থিতির সর্বশেষ অবস্থা। লালমনিরহাট ও নীলফামারী থেকে বন্যার সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। ভারী বৃষ্টি, বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপাল এবং ভারতের দার্জিলিং। শুক্রবার থেকে শুরু হওয়া ভারী বৃষ্টিতে নেপালে অন্তত 47 জনের মৃত্যু হয়েছে। আর ভারী বৃষ্টি ও ভূমিধসে ভারতের দার্জিলিংয়ে প্রাণ হারিয়েছে 20 জন। সেখানে উদ্ধার কাজে নেমেছে জাতীয় বিপর্যয় মোকাবেলা বাহিনী NDRF। পরবর্তী খবরে যাচ্ছি। নাটোরের বড়াই গ্রামে নিজ বাড়িতে এক বৃদ্ধাকে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার রাত 8:30টার দিকে উপজেলার বনপাড়া পৌরসভার সর্দারপাড়া মহল্লায় এই ঘটনাটি ঘটে। নিহত মমতাজ বেগম সদরপাড়া মহল্লার মৃত শফিউল্লাহর স্ত্রী। পুলিশ জানায় 12 বছর আগে স্বামীর মৃত্যুর পর বাড়িতে একাই থাকতেন বৃদ্ধা মমতাজ। রাতে নামাজ শেষে ফিরে বাড়ির দরজা খোলা দেখতে পান নৈশ প্রহরী আবু সামা। পরে ঘরে মমতাজ বেগমের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির প্রহরী আবু সামা ও গৃহকর্মী
সুফিয়া বেগমকে থানায় নেওয়া হয়েছে। বৃদ্ধার স্বর্ণালঙ্কারের খোয়া যাওয়ায় স্বজনদের ধারণা ফাঁকা বাড়িতে ডাকাতি করতে গিয়ে এই ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। বেড়েই চলেছে ডেঙ্গু সংক্রমণ। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্য অনুযায়ী 24 ঘন্টায় মারা গেছেন 9 জন। আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 1042 জন। এদিকে ডেঙ্গু প্রতিরোধে সরকারের সমন্বয়ের অভাব দেখছেন বিশেষজ্ঞরা। অক্টোবরে প্রকোপ বেশি হয়, জনসাধারণকে বেশি সচেতন থাকার পরামর্শ তাদের। পশু প্রাণী কিংবা কুকুরের আক্রমণে জলাতঙ্ক রোগের সংখ্যা বাড়ছে। চাহিদা অনুযায়ী সরকারি হাসপাতালে মিলছে না টিকা। বাধ্য হয়ে বাইরে থেকে বেশি দামে টিকা কিনতে হচ্ছে প্রাণীর আক্রমণের শিকার ব্যক্তিদের। এতে চরম ভোগান্তিতে পড়ছেন তারা। আব্বাস, আপনি আশা করি আমাকে শুনতে পাচ্ছেন। আব্বাস, জলাতঙ্ক রোগের টিকার সংকট দেখা যাচ্ছে সরকারি হাসপাতালগুলোতে। তাতে রোগীরা আসলে কিভাবে চিকিৎসা নিচ্ছে বা সবাই কি সময় মতো টিকা পাচ্ছে কিনা? আসলে আমরা লক্ষ্মীপুর সদর হাসপাতালে যেটি খবর নিয়েছি যে এখন পর্যন্ত যে পরিমাণ এই ভ্যাকসিন থাকার কথা সেই পর্যাপ্ত পরিমাণ ভ্যাকসিন নাই। এই ভ্যাকসিন না থাকার কারণে যারা কুকুর বা যে বিড়ালে কামড় বা আশ্রয়ের পরে যারা হাসপাতালে আসেন তারা ভ্যাকসিন নিতে গিয়ে অনেক হিমশিম খেতে হয়। তারা বাইরে থেকেও ভ্যাকসিন কিন্তু যেমনটা আমরা দেখেছি। এর বাইরে কিন্তু অন্যান্য উপজেলায় তো আরো ভয়াবহ অবস্থা, সেখানে কিন্তু ভ্যাকসিন নাই বললে চলে। তবে আমরা যেটি হিসাব নিয়েছি বা গত 1 বছরে এই লক্ষ্মীপুর সদর হাসপাতাল থেকে যে প্রায় 30,000 ডোজ কিন্তু যে ভ্যাকসিন দেওয়া হয়েছে, এখানে প্রায় 10,000-এর মতো মানুষ যে বিভিন্নভাবে কুকুর বা বিড়ালের কামড় বা আশ্রয়ে আক্রান্ত হয়েছে সেটি কিন্তু এখান থেকে দেওয়া হয়েছে বলে আমাদেরকে এখানে যিনি দায়িত্ব রয়েছেন যে স্টাফ নার্স যে রকুনুজ্জামান তিনি এটি বলেছেন। এর বাইরেও কিন্তু আমরা এখানে কথা বলেছি যে যিনি আরম্ভ রয়েছেন অরূপ পাল, যে ডক্টর অরূপ পাল, তিনি যেটি জানিয়েছেন এখন পর্যন্ত তাদের 300 যে ভায়াল অর্থাৎ ভ্যাকসিন রয়েছে সেখানে প্রায় 900 লোককে দেওয়ার মতো ভ্যাকসিন তাদের অবস্থা রয়েছে। কিন্তু সেটি প্রতিদিন যে হারে কুকুর বা বিড়ালে আশ্রয় বা কামড়ের কারণে যে রোগীরা আসেন সেখানে কিন্তু এটি 2 থেকে 3 দিনের থাকার কথা। অর্থাৎ যদি পর্যাপ্ত পরিমাণ ভ্যাকসিন না দেওয়া হয় তাহলে কিন্তু এখানে যারা এই কুকুরের কামড়ে আক্রান্ত হয়ে আসছেন তারা কিন্তু বাইরে থেকে কয়েক গুণ বেশি টাকা কিন্তু সেটি কিনতে হচ্ছে, এমনকি এখানে যে যারা আসছেন তারা আমাদেরকে জানিয়েছে। তবে আমরা এর বাইরে এখানে অনেক রোগী যারা আক্রান্ত হয়ে আসছেন তাদের সাথে কথা বলেছি। তারা বলছেন যে প্রতিটি রোগী কিন্তু 3টি করে ভ্যাকসিন দিতে হয়। সেখানে কিন্তু সদর হাসপাতালে আসার পর অনেকে ভ্যাকসিন না পাওয়ার কারণে বাইরে থেকে 500, 700, 1000 টাকা ধরে ভ্যাকসিন কিন্তু তারা দিতে হয়। তো এই কারণে অনেকের পক্ষে লক্ষ্মীপুরে পোষা প্রাণী বা কুকুর বিড়ালের থেকে জলাতঙ্ক রোগের যে আক্রান্ত হওয়ার সংখ্যা সেটি কিরকম, কোনো পরিসংখ্যান আছে কিনা? পরিসংখ্যান যদি আমরা বলি গত 1 মাসে যেটি পেয়েছি আমরা প্রায় 4,500-4,500-এর মতো মানুষকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। ঘরে প্রতিদিন এই সদর হাসপাতালে 1 থেকে 150 রোগী তারা আসছেন, মানে প্রতিদিনই আক্রান্ত হচ্ছে। তো গত 1 বছরের যে সদর হাসপাতাল থেকে আমরা তথ্য পেয়েছি প্রায় 30,000 ভ্যাকসিন দেওয়া হয়েছে, এর মধ্যে আক্রান্ত হয়েছে 10,000। এইভাবে প্রতিদিনে কিন্তু এই যে কুকুর বা বিড়ালের কামড়ে যেটা আক্রান্ত হচ্ছে মানুষ কিন্তু প্রতিনিয়ত বাড়ছে। তবে এখানে বিশেষজ্ঞরা যারা বলছেন তারা বলছেন যারা পোষা কুকুর রয়েছে বা বিড়াল রয়েছে তাদেরকে যেন সাবধানতা চলতে হয়, যদি না হয় তাহলে কিন্তু দিন দিনে বাড়বে। আর যখনই কুকুর বা বিড়ালে কামড় বা আশ্রয় দিবে সাথে সাথে যেন যে চিকিৎসকের পরামর্শ নেওয়া হয় এবং ভ্যাকসিন নিতে হয়। ভ্যাকসিন না দিলে অনেক সময় বড় ধরনের যে দুর্ঘটনার আশঙ্কা থাকে। আব্বাস হোসেন, আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই যে বেসরকারি পর্যায়ে তো এই জলাতঙ্কের ভ্যাকসিন গুলো পাওয়া যাচ্ছে, সেগুলো আসলে সাধারণ মানুষের কাছে বা রোগীদের কাছে কতটা সহজলভ্য? সেটা কিন্তু সাধারণ মানুষের কাছে যেটি হচ্ছে প্রাইভেট হাসপাতাল বা অন্যান্য যে ক্লিনিকে যখন ভ্যাকসিন নিতে যায় সেখানে কিন্তু কয়েক গুণ টাকা গুনতে হয়। অর্থাৎ এক একটি ভ্যাকসিনের দাম 500 থেকে 1000 টাকার মধ্যে আসছে। তো যারা এখানে বেশিরভাগ কিন্তু শ্রমজীবী মানুষ কিন্তু আক্রান্ত হচ্ছে, অনেকে খেতে খামারে কাজ করতে গিয়ে আক্রান্ত হচ্ছেন বা কুকুরে কামড় দিচ্ছেন, অনেকে বা পোষা বিড়ালের আশ্রয় আক্রান্ত হচ্ছে। তো অনেকে কিন্তু প্রাইভেট হাসপাতালগুলোতে কিন্তু চিকিৎসা নিতে গিয়ে অনেকে বড় ধরনের যে ক্ষতির মুখে হয়। তারা বলছেন যেন সদর হাসপাতাল যদি সহজভাবে
নিতে পারে তাহলে হয়তো এখানে যারা আক্রান্ত হচ্ছে তাদের জন্য অনেক উপকার হবে এমনকি আশা করছেন এখানকার যারা আক্রান্ত হচ্ছেন বা স্থানীয় এলাকাবাসী রয়েছেন তারা। তবে লক্ষ্মীপুরে যে প্রায় জেলাতে প্রায় 20 লাখ মানুষের বসবাস সে অনুপাতে এই হাসপাতাল থেকে কিন্তু মূলত এই ভ্যাকসিন দেওয়া হচ্ছে এবং এখান থেকে কিন্তু ভ্যাকসিন নিচ্ছে এখানে যারা আক্রান্ত হচ্ছেন তারা। আব্বাস হোসেন, এই জলাতঙ্ক রোগ থেকে আসলে বাঁচতে বা পশু প্রাণীর আক্রমণ থেকে বাঁচতে বিশেষজ্ঞরা আসলে কি পরামর্শ দিচ্ছেন বা প্রাণীদের কি কোনো রকম ভ্যাকসিনের আওতায় আনা যায় কিনা? এটা আমি কিছুক্ষণ আগে এখানে দুজন চিকিৎসকের সাথে কথা বলেছি। তারা যেটি জানিয়েছেন যে যখন কুকুর বা বিড়ালে কামড় বা আশ্রয় দিবে সাথে সাথে যেন যে জায়গায় কামড়াবে বা আশ্রয় দিবে যেন সাবান দিয়ে 15 থেকে 20 মিনিট পর্যন্ত তারা সেখানে দ্রুত করা হয়, অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। এরপর পরে কিন্তু যত দ্রুত সম্ভব সেটি যেন হাসপাতালে তারা আসে এবং হাসপাতাল থেকে যেন তারা চিকিৎসকের পরামর্শ নেন, সাথে সাথে যেন ভ্যাকসিনের ব্যবস্থা করেন সে ধরনের ব্যবস্থা করা হচ্ছে। তবে এই কুকুর বা যে বিড়াল রয়েছে সেখানে যদি পোষা যেগুলো রয়েছে সেগুলোও কিন্তু ভ্যাকসিন দেওয়ার যে বিষয়টি সেটাও চিন্তা ভাবনা করা হচ্ছে। যদি তাদের যে ভ্যাকসিন দেওয়া হয়তো বা কিছুটা হলেও নির্মূল করা সম্ভব হবে। তবে বেশিরভাগই জলাতঙ্ক রোগ যেটি সৃষ্টি হয় তাৎক্ষণিক যদি ভ্যাকসিন না নেওয়া হয় 3 ডোজ তাহলে কিন্তু এই যে বড় ধরনের মারাত্মক আকার ধারণ করবে এমনকি চিকিৎসকরা বলছেন। তো তারা যেটি বলছেন 1 নম্বর হলো তাদের সচেতন থাকতে হবে, সাবধান থাকতে হবে এবং যদি কোনো কারণে আক্রান্ত হয় তাদের সাথে সাথে যেন চিকিৎসকের পরামর্শ নেন এবং যেন হাসপাতালে ভ্যাকসিন দেয়, এটি হচ্ছে চিকিৎসকের পরামর্শ। লক্ষ্মীপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী আব্বাস হোসেন। কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত হয়েছেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। এ নিয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আসান রিটন। রিটন, লিয়াকত আলীর উপর এই দুর্বৃত্তের হামলার বিষয়ে আসলে কি তথ্য আছে আপনার কাছে? দেখুন, আপনি জানেন যে গতকালকে রাতে আমরা আসলে নানা মাধ্যমে যেটি জেনেছি সেটি হচ্ছে লিয়াকত আলী ঝিলংজা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। তাকে আসলে গতকালকে তার নিজ বসত বাড়িতে ঢুকে 2টি মোটরসাইকেলে করে এসে 4 জন দুর্বৃত্ত তাকে গুলি করে এবং কুপিয়ে গুরুতর আহত করে এরপরে তাকে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে আসলে তার অবস্থা কিছুটা সংকটাপন্ন হয়ে ওঠায় তাকে পরবর্তীতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় এবং আমরা দেখেছি গতকালকে রাত 10টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের যে জরুরি বিভাগ সেখানে তাকে পাঠানো হয়েছিল। আমরা এই মুহূর্তে হাসপাতালের যে 26 নম্বর ওয়ার্ড অর্থোপেডিক্স ওয়ার্ডে সামনে অবস্থান করছি। এই ওয়ার্ডে আসলে লিয়াকত আলী চিকিৎসাধীন আছেন। তবে এই মুহূর্তে তাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়েছে এবং সেই কারণে আমরা আসলে তার সঙ্গে কথা বলতে এখন পর্যন্ত পারিনি। তবে আমরা কিছুক্ষণ আগে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যিনি বিভাগীয় প্রধান রয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার মোহাম্মদ তসলিম উদ্দিন, তার সাথে কিছুক্ষণ আগে আমাদের কথা হয়েছে। তিনি যেটি বলছেন সেটি হচ্ছে যে তাকে যতটা গুরুতর অবস্থা আনা হয়েছিল সেই গুরুতর অবস্থা তার কেটে গেছে, অর্থাৎ তার যে সংকটাপন্ন অবস্থা ছিল সেটি পার হয়ে গেছে। কিছুক্ষণ আগে তাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে সর্বোচ্চ যে চিকিৎসা সেটি দেওয়ার চেষ্টা করছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। আমি তারপরে রিটার্ন কারা এই হামলা করে থাকতে পারে এই বিষয়ে কি কোনো ধারণা পাওয়া গেছে বা স্বজনরা কি কিছু বলছেন তার এই বিষয়ে? না, আমরা আসলে যারা স্থানীয় বিএনপি নেতা রয়েছেন সেখানকার যারা লোকজন রয়েছেন তারা যেটি বলছেন দুর্বৃত্ত তারা একজন নাম বলছে, কিন্তু তারা কারা সেটি এখনো পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। সেটি নিশ্চিত হওয়া যায়নি। আমরা চেষ্টা করছি, আমাদের যে সহকর্মী আছেন লিপু তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। ইতিমধ্যে আমরা যেটি জেনেছি সেটি হচ্ছে তার যে সংকটাপন্ন অবস্থা ছিল সেটি অনেকটাই কেটে গেছে। এই মুহূর্তে ওটিতে আছেন এবং সেখানে তার চিকিৎসা চলছে। এই হচ্ছে চট্টগ্রাম থেকে আমার কাছে লিয়াকত আলী। রিটার্ন আরেকটু জানতে চাই আপনার থেকে যে বিএনপির যে স্থানীয় নেতাকর্মীরা আছে তারা এই বিষয়ে আসলে কি প্রতিক্রিয়া জানাচ্ছে আর এখন পর্যন্ত কোনো মামলা হয়েছে কিনা?
না, এই বিষয়ে প্রতিক্রিয়া বলতে সেটি হচ্ছে গতকালকে এই ঘটনার পরপরই সেখানে যে সড়ক সেটি অবরোধ করেছিল, তারা বিক্ষোভ মিছিলও করেছে এবং তার পরবর্তীতে সেখানে পরিস্থিতি বেশ উত্তাল ছিল। কিন্তু এই মুহূর্তে সেই উত্তাল পরিস্থিতি নেই। মামলা রয়েছে কিনা সেটিও আসলে যেহেতু মাত্র রাতে 8টার ঘটনা, এরপরে আসলে সবাই লিয়াকত আলীকে নিয়ে ব্যস্ত, সঙ্গত কারণ এখনো পর্যন্ত আসলে মামলা হয়েছে কিনা সেই বিষয়ে আমরা নিশ্চিত হতে পারিনি। সেই খবরটা আমরা নিচ্ছি। আমরা সেই বিষয়টি যদি জানি তাহলে হয়তো দ্রুত আপনাদেরকে জানাতে পারবো। তো সব কিছু মিলিয়ে বলা যায় যে লিয়াকত আলীর অবস্থা এখন কিছুটা সংকট মুক্ত রয়েছে। অর্থাৎ গতকালকে যে তার গতকালকে তাকে সংকটাপন্ন অবস্থানে হয়েছিল, সেখান থেকে সে অনেকটাই মুক্ত। অপারেশন থিয়েটার থেকে আনার পরে তার বিষয়ে আবার বিস্তারিত জানানো হবে। এই হচ্ছে চট্টগ্রাম থেকে আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ। পরবর্তীতে আবারও সর্বশেষ খবর জানতে আপনার সাথে যুক্ত হবো। আসান রিটন জানাচ্ছিলেন চট্টগ্রাম থেকে। বৌদ্ধদের ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা আজ বৌদ্ধ সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব। এটি অশ্বিনী পূর্ণিমা নামেও পরিচিত। প্রবারণা পূর্ণিমা নিয়ে আরো জানাতে বান্দরবন থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মংখিং মার্মা। মংখিং মার্মা, প্রবারণা পূর্ণিমা উদযাপনের বিষয়ে জানতে চাই, এখন কি আনুষ্ঠানিকতা চলছে? সকাল থেকেই কিন্তু প্রবারণা পূর্ণিমার উপলক্ষে এখানে সকাল থেকে পুজো হয়েছে, এখানে বুদ্ধ পুজো হয়েছে, এখনো চলমান আছে। দুর্গম জায়গা থেকে যারা আসলে ক্যাঙে আসেন তারা কিন্তু ছোয়াইং দান, যেটাকে আমরা পিণ্ডদান বলে থাকি, এই পিণ্ডদান দেওয়া শুরু করেছে। এটি মূলত 9:30 থেকে শুরু করে 10:30 পর্যন্ত এই পিণ্ডদান দেওয়া হয়। এবং এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি বান্দরবানের একটি বুদ্ধ বিহারে, উজানিপাড়া উপর বুদ্ধ বিহার বলে। এখানে কিন্তু যারা পিণ্ড দান করতে আসেন তারা কিন্তু এখানেই আসেন, এবং আরেকটি রাজগুরু বিহার রয়েছে, সেখানেও কিন্তু পিণ্ড দানের জন্য সেখানে মানুষজন যেয়ে থেকে থাকে। তো মূলত প্রবারণা পূর্ণিমা উৎসব উপলক্ষে এখানে দুদিন ব্যাপী যে আয়োজন, সেই আয়োজনকে কেন্দ্র করে কিন্তু সকাল থেকে যেটি হয়েছে সেটি হলো বুদ্ধ পূজার মাধ্যমেই শুরু হয়েছে। এখানে পিণ্ডদান থেকে শুরু করে ফলমূল দান, ফুল দান, সব ধরনের পূজার যে আয়োজন সেটি কিন্তু এখানে হয়ে থেকে থাকে। যদি আমি বলি যে প্রবারণা পূর্ণিমা উৎসব উপলক্ষে যে দুদিন ব্যাপী যে আয়োজন রয়েছে, এই আয়োজনের মধ্যে সর্বপ্রথম বুদ্ধ পুজো হয়েছে। এর পরবর্তীতে আজকে 2টোর পরেই কিন্তু বুদ্ধমূর্তি স্নান রয়েছে, বুদ্ধমূর্তি স্নান হবে। এর পরবর্তীতে বিকেল হয়তো বিভিন্ন পাড়া মহল্লাতে যারা এখানকার স্থানীয় বাসিন্দা যারা আছেন, যুবক যুবতী থেকে শুরু করে সর্ববয়সী মানুষজন কিন্তু এখানে পিঠা উৎসবে অংশগ্রহণ করবেন। আগামীকালকে যেটি মূলত আগামীকাল বা আজকে বিকাল থেকে যেটি হবে সেটি হলো এখানে বুদ্ধ পুজোর পাশাপাশি এখানে হাজার প্রতিপ্রজন এর সাথে এখানে বৌদ্ধ ধর্মাবলম্বীরা করে থেকে থাকেন যে গৌতম বুদ্ধত্ব লাভের আগে যেখানে চূড়ামণি জাদিতে যে দেবতারা গৌতম বুদ্ধের যে চুল নিয়ে সেখানে একটি জাদি করেন, সেখানে উদ্দেশ্য করে কিন্তু মূলত এই ফানুসপাতি উড়ানো হবে। এরপরে এটি হলো যে এখানে যে রথ যাত্রা হয়, সে রথযাত্রায় উদ্দেশ্য হলো এখানে গৌতম বৌদ্ধ ধর্মরা বিশ্বাস করেন যে এখানে উপগুপ্ত অরহত রয়েছেন সমুদ্র তল দেশে, এবং তাকেই উৎসর্গ করে কিন্তু এখানে এই রথযাত্রাটি করা হয়ে থেকে থাকে। এবং এই রথযাত্রায় সর্ববয়সের মানুষজন এই রথে কিন্তু পূজা প্রদীপ জ্বালানো হয়, এর পাশাপাশি বিভিন্ন ধরনের দান গুলো করে থেকে থাকেন। এরপরেই এই রথযাত্রার মাধ্যমেই কিন্তু ওয়াগেপুই, এটি মূলত প্রবারণা উৎসব বললেও বুদ্ধ সম্প্রদায় এবং মারমারা কিন্তু বেশিরভাগ এটাকে ওয়াগেপুই নামেই ডেকে থেকে থাকেন। তো এটি মূলত হয় আষাঢ়ী পূর্ণিমা তিথি থেকে আশ্বিনী পূর্ণিমা এসে কিন্তু এই প্রবারণা পূর্ণিমা তিথিতে এসে কিন্তু শেষ হয়। তো এখানে যে শুধুমাত্র বান্দরবান জেলার সদরই নয়, বান্দরবান পার্বত্য জেলা যে 7টি উপজেলা রয়েছে, জেলা সদর সহকারী সবগুলো উপজেলাতেই কিন্তু এই উৎসবকে ঘিরে কিন্তু একটি আনন্দ আমেজ এবং এর পাশাপাশি যে ধর্মীয় ভাব গম্ভীর্যের মাধ্যমেই কিন্তু এই প্রবারণা উৎসবটি চলছে বান্দরবানে। তো এখানে যারা আসলে প্রবারণা পূর্ণিমাকে কেন্দ্র করে মানুষের যে চাহিদা, তাদের যে আকাঙ্ক্ষা এবং এখানকার মানুষদের ধর্মীয় যে বিশ্বাস, সেই বিশ্বাসটি হলো এই রথযাত্রার মাধ্যমেই কিন্তু এই
এই বিশ্বে যে যত ধরনের অপকর্ম আছে, যত ধরনের খারাপ কার্যক্রম রয়েছে, সকল বিসর্জনের রথযাত্রার মাধ্যমে বিসর্জন দিয়ে এই উৎসবটিকে পালন করে থেকে থাকেন এবং এই রথযাত্রার মাধ্যমেই কিন্তু সবগুলো উৎসর্গ করেই কিন্তু তাদের ভালো কাজে এবং এই সারা বিশ্ব যাতে শান্তিময় কামনা করে থেকে থাকেন বুদ্ধ সম্প্রদায়েরা। তো এই অনুষ্ঠান কিন্তু 2 দিন ব্যাপী চলবে। আজকে শুরু হয়েছে এবং আনুষ্ঠানিকতার মাধ্যমে শুরু হয়েছে বুদ্ধ পুজোর মাধ্যমে। এটি কিন্তু শেষ হবে রথযাত্রার মাধ্যমে, রথ বিসর্জনের মাধ্যমে কিন্তু এই প্রবণা উৎসবটি শেষ হবে, যেটি মারমারা ওয়াকেফই নামে পরিচিতি পেয়ে আসছেন। এটি হচ্ছে আমার কাছে প্রবণা উৎসবের সর্বশেষ তথ্য বান্দরবান থেকে। প্রবণা পূর্ণিমা নিয়ে বান্দরবান থেকে জানাচ্ছিলেন। আমি জানিয়ে রাখি যে প্রবণা পূর্ণিমাকে জি মংখিং মারমা, আপনি বলুন, আপনি কিছু বলতে যাচ্ছিলেন। এটি হলো যে বান্দরবান মানে প্রবণা পূর্ণিমাকে ঘিরে যে আয়োজনগুলো হয় এবং এখানে যে সকল সম্প্রদায় একত্রিত হয়ে এই অনুষ্ঠানটা করে থেকে থাকে। এখানে শুধুমাত্র বৌদ্ধ ধর্মাবলম্বী নয়, এখানে সকল সম্প্রদায় এই রথযাত্রা থেকে শুরু করে ফানুস উড়ানোর যে আয়োজনগুলো থাকে, সেখানে কিন্তু এখানে 12টি সম্প্রদায় সকলেই কিন্তু একটি মেলবন্ধনের মাধ্যমেই এবং একটা সম্প্রীতির মাধ্যমে কিন্তু এই অনুষ্ঠানগুলো আয়োজন করে থেকে থাকেন এবং তারা এই বান্দরবানের যে সম্প্রীতি, বান্দরবানের যে সৌহার্দ্যপূর্ণ যে অবস্থান, সেই অবস্থান থেকে সবসময় একটি তারা সম্প্রীতির মাধ্যমে সম্প্রীতির বন্ধনে অটুট রাখতে চাই, এই প্রত্যাশা কামনা করছেন এখানকার বান্দরবানের যারা বাসিন্দা আছেন। সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের চাহিদা কিন্তু এই প্রবণতাকে ঘিরে এটি প্রত্যাশা করছে। ধন্যবাদ। বান্দরবান থেকে প্রবণা পূর্ণিমা নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী মংখিং মারমা। আলোচনা সমালোচনার মাঝে আজ বিসিবি নির্বাচন। প্রত্যাশামতো না হলেও হস্তক্ষেপহীন নির্বাচনের দাবি বুলবুলের, তবে স্বচ্ছতার প্রশ্নে কোনো উত্তর দিতে পারেননি। বলছেন নতুন বোর্ড নিয়ে ক্রিকেট উন্নতিতে কাজ করবেন। এ ও বি ক্যাটাগরি থেকে প্রায় 100% নিশ্চিত হওয়া গেছে কারা নির্বাচিত হতে যাচ্ছেন। বিসিবি নির্বাচন নিয়ে আরো জানাতে যোগ দিয়েছেন সহকর্মী পিয়াস সাহা। পিয়াস, আর কিছুক্ষণের মধ্যেই তো নির্বাচন শুরু হতে যাচ্ছে, সেখানকার সর্বশেষ পরিস্থিতি আমাদের জানাবেন। আসলে আপনি যেমনটি জানাচ্ছিলেন, আসলে আলোচিত সমালোচিত যাই বলুন, আসলে সবকিছু ছাপিয়ে গত কয়েকদিনের যে কর্মকাণ্ড দেখেছি আমরা, ক্রিকেট পাড়া যে উত্তাপ ছিল বিসিবি নির্বাচন, সেই নির্বাচন কিন্তু আর মিনিট 10-15 মধ্যে শুরু হতে যাচ্ছে। এই প্রথমবারের মতো আসলে বিসিবি নির্বাচন আসলে ঢাকার বিসিবির যে ভবনটি রয়েছে বিসিবির বাইরে হতে চলেছে, ঢাকার কোনো হোটেলে। এর আগে বিসিবির নির্বাচন কখনোই ঢাকার কোনো হোটেলে নির্বাচিত হয়নি। এবারই প্রথম আসলে ঢাকার কোনো হোটেলে বিসিবির এই নির্বাচন হতে যাচ্ছে এবং সকাল থেকে এখানে কিন্তু আসলে বিসিবি নির্বাচনের যে প্রার্থীরা রয়েছে সেই প্রার্থীদের ব্যানার পোস্টারে কিন্তু এই নির্বাচনের যে ভেন্যুটি রয়েছে সেই ভেন্যুতে কিন্তু আসলে সকাল থেকেই দেখতে পাচ্ছি সাজানো হয়েছে এবং এখনো নির্বাচন শুরু হতে আসলে কিছু সময় বাকি থাকলো। এরই মধ্যে যারা নির্বাচনে প্রার্থিতা করছেন তারা কিন্তু সকাল থেকে আসতে শুরু করেছেন। আমি সকাল থেকে এখানে রয়েছি এবং নাজমুল আবেদিন ফাহিম থেকে শুরু করে দেবব্রত পাল, যারাই আসলে কাউন্সিলর হতে যাচ্ছে তারা সবাই কিন্তু ভোট শুরুর আগেই কিন্তু এখানে এসে পৌঁছেছে। আমি যদি বিসিবি নির্বাচনের এবার যদি আমি বিসিবি নির্বাচন নিয়ে আপনাকে একটু কথা বলি, তাহলে এবারে নির্বাচন কিন্তু আসলে অনেক আলোচিত সমালোচিত বিভিন্ন কারণেই রয়েছে। কারণ নির্বাচনের যে প্রচারণা দেখা গেছে সেখানে কিন্তু দেখা গেছে যে অনেক সময় আসলে অভিযোগ পাল্টা অভিযোগ, নানা সব ধরনের জিনিসই দেখা গেছে। তামিম ইকবালের মতো হেভিওয়েট প্রার্থী যে আসলে বিসিবি নির্বাচন করতে চেয়েছিলেন সে কিন্তু আসলে শেষ সময় আসলে নির্বাচন বর্জন করেছে, নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে। এবং এই যে শুধু তামিম ইকবাল নয়, আসলে বিসিবি নির্বাচনে এমন অনেক কিছুই দেখা গেছে। আসলে নির্বাচনে ক্ষণে ক্ষণে কিন্তু আসলে যারা প্রার্থিতা করতে চেয়েছিল তারা কিন্তু আসলে নির্বাচন থেকে সরে গেছে। এবং আজকে যে বিসিবি নির্বাচন হচ্ছে, নির্বাচনের আগে যে রাতটি ছিল সেই গভীর রাত্রেও কিন্তু আসলে নির্বাচনে এক প্রার্থী সরে দাঁড়িয়েছে। ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের কাউন্সিলর সে কিন্তু তার কাউন্সিলরশিপ বাদ দিয়েছেন। ফাইজুর রহমান ভুইয়া নাম ছিল তার, সে কিন্তু প্রার্থিতা উঠিয়ে নিয়েছে এবং সে অভিযোগ করেছিল যে বিসিবি নির্বাচনের স্বচ্ছতা নিয়ে তার সন্দিহান তিনি, এবং নির্বাচন কতটুকু ফেয়ার হবে সেটি নিয়েও সন্দিহান থাকার কারণেই সে কিন্তু আসলে নির্বাচন থেকে সরিয়ে গেছে। এবং আমি আপনাকে জানাই আসলে বিসিবি নির্বাচনে মোট 25 জন আসলে পরিচালক হয়ে থাকে, তাদের বোর্ডের যে বডিটা রয়েছে সেখানে 25 জন আসলে পরিচালক থাকে। এর মধ্যে আসলে
23 জন কিন্তু আসলে নির্বাচিত হয়। সেই নির্বাচনটি এখানে হচ্ছে এবং দেখতে পাচ্ছি ক্যামেরায় হয়তো সকাল থেকেই কিন্তু আসলে নির্বাচনের যে ভেন্যুটি রয়েছে সেখানে কিন্তু আসলে গণমাধ্যম কর্মী থেকে আইন শৃঙ্খলা বাহিনী বলুন আসলে সবাই কিন্তু তৎপর এবং বিসিবির যারা নির্বাচনে অংশগ্রহণ করবে তারাও কিন্তু সকাল থেকে আসে। এবং ভোটারের কথা যদি বলি হয়তো ক্যামেরায় দেখতে পাচ্ছেন আসলে কিছু কিছু ভোটারও কিন্তু আসলে উপস্থিত হয়েছেন, কারণ ভোট শুরু হতে আর খুব বেশি সময় নেই, মিনিট 20 মতো রয়েছে। এবং বিসিবির আসলে মোট ভোটারের সংখ্যা রয়েছে, এবার আমি যদি আপনাকে জানাই তাহলে 191 জন ভোটার রয়েছে। আসলে 191 জন আসলে 3 ক্যাটাগরিতে ভোট দিবে আসলে এবার। তো এইখানে ভোট গ্রহণ চলবে সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত। এই 10টা থেকে 4টা পর্যন্ত আসলে 191 জন ভোটার কিন্তু আসলে ভোট দিবেন এবং আগামী 4 বছর বিসিবিতে কারা দায়িত্বে আসছেন সেই জিনিসটি কিন্তু আসলে তারাই নির্ধারণ করবে। এবং নির্বাচনের আগে অনেক সমালোচনা থাকলেও নির্বাচনের দিনে এখন সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত আসলে নির্বাচন হবে। সেই সময়টা আসলে অনেকটাই আসলে উত্তেজনা কম থাকতে পারে, কারণ এবার যেহেতু নির্বাচন নিয়ে মানে যে প্রার্থীরা রয়েছে মোটামুটি বলাই যায় যে অনেকেই আসলে আগের থেকেই নির্বাচিত হয়ে আছে। আমি যদি আপনাকে জানাই তাহলে সংখ্যাটা আগের থেকে যারা নির্বাচিত হয়ে আছে সেই সংখ্যাটা কিন্তু 8 জনের। যে 23 জন আসলে পরিচালক হবে তার মধ্যে 8 জন কিন্তু আগে থেকে নির্বাচিত হয়ে আছে। এবং এখানেও এরপরও কিন্তু আসলে বিসিবি নির্বাচন নিয়ে আসলে আগ্রহ কারো কম নেই। সকাল থেকে আসলে গণমাধ্যম কর্মীরা আসলে নির্বাচন কাভার করতে এসেছেন এবং দেখতে পাচ্ছেন এখানে যারা আসছে সবাইকে কিন্তু আসলে নির্বাচনের যে কার্ড রয়েছে সেই কার্ড সাংবাদিক থেকে শুরু করে যারা ভোটার প্রার্থী রয়েছে এবং যারা পরিচালক হওয়ার পদে দাঁড়িয়েছেন তাদের সবাইকে দেওয়া হচ্ছে। এবং এখন পর্যন্ত আসলে বিসিবি নির্বাচনের যে পরিস্থিতি রয়েছে কিছুটা উৎসব মুখরই রয়েছে, যদিও আসলে সময় বাড়ার সাথে সাথে হয়তো এই সংখ্যাটা ভোটারের সংখ্যাও আরও বাড়বে, কারণ এখন 10টা বাজতে এখনও অনেকক্ষণ বাকি রয়েছে, যে কারণে আসলে ভোটার আসলে সেইভাবে উপস্থিত হয়নি। সময় বাড়ার সাথে সাথে আসলে হয়তো ভোটার আরও বাড়বে। এবং আমি আপনাকে একটি জিনিস জানিয়ে রাখি, বিসিবির এবার 23 জন আসলে এই ভোটে অংশগ্রহণ করছেন। 23 জন প্রার্থীর জন্য আসলে 23 পদের জন্য আসলে 29 জন প্রার্থী রয়েছে যারা আসলে 191 জন ভোটারের ভোটে আসলে নির্বাচিত হবেন এবং তারা নির্বাচিত হবেন এবং এই নির্বাচিত হওয়ার পরেই কিন্তু আসলে বিসিবির যে সভাপতি রয়েছে সেই সভাপতি আসলে নির্বাচিত হবে। বিকাল 4টা পর্যন্ত নির্বাচন হওয়ার পরে আসলে এই 23 জন যে কাউন্সিলর পরিচালক পাওয়া যাবে আসলে তারাই কিন্তু আজকে রাত্রের মধ্যেই নির্বাচিত করবে আসলে বিসিবির সভাপতি কে হতে যাচ্ছে। এবং আমি আপনাকে আরেকটা জিনিস জানাই, ক্যাটাগরি এ থেকে কিন্তু আমিনুল ইসলাম বুলবুল এবং নাজমুল আবিদিন ফাহিম তারা কিন্তু আসলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছে, কারণ তাদের যে প্রতিদ্বন্দ্বী ছিল তারা কিন্তু আসলে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে। তার মানে এই 2 জন আসলে এখন আনুষ্ঠানিকভাবে জাস্ট ঘোষণা করাটাই বাকি রয়েছে, তারা কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছে। এবং রাত্রের মধ্যে কিন্তু আসলে জানা যাবে বিসিবির আসলে সভাপতি কে হবে। এই যে যারা পরিচালকরা আসছেন 23 জন পরিচালক এবং এনএসসি থেকে বাকি 2 জন পরিচালক আসবেন, এই 25 জন মিলে কিন্তু আসলে নির্ধারণ করবে আসলে বিসিবির পরবর্তী সভাপতি কে হতে যাচ্ছে। আসলে বিসিবির নির্বাচনের আগে যে উত্তাপ ছিল নির্বাচনের দিন সেই উত্তাপ থাকবে না, সেটি কিন্তু অনুমান করা যাচ্ছিল, কারণ নির্বাচনের আগে যে উত্তাপ থাকবে না তার কারণ হলো যারা নির্বাচনে দাঁড়াতে চেয়েছিল, যারা নির্বাচনে আসলে প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েছিল তাদের মধ্যে অনেকেই কিন্তু নানা ধরনের অভিযোগ দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে। এবং তামিম ইকবাল যে নির্বাচনের সময় অংশগ্রহণ করতে চেয়েছিল সেই তামিম ইকবাল যদি আজকের এই নির্বাচনে থাকতেন আসলে নির্বাচনের এই পরিবেশটা কিন্তু আসলে আরো উত্তেজনা হতো এবং নির্বাচনের এইখানে কিন্তু আরো টান হতে পারতো এবং নির্বাচনের দিনেও কিন্তু একটা আলাদা রকমের আকর্ষণ থাকতো, যেটি কিন্তু আসলে হয়নি, কারণ যে প্রার্থীরা রয়েছে প্রার্থী সংখ্যা মাত্র 28 জন রয়েছে এবং সেই 28 জন থেকে কিন্তু 23 জন নির্বাচিত হবে, যে কারণে খুব সহজেই বলা যেতে পারে আসলে অনুমানও করা যাচ্ছে আসলে এই 23 জন কে হতে যাচ্ছে। ক্যাটাগরি 3-তে যেমন খালেদ মাসুদ পাইলট রয়েছেন, সাবেক ক্রিকেটার, আসলে ধারণা করা হচ্ছে তারই জোরালো সম্ভাবনা রয়েছে। এখানে তার সঙ্গে মাত্র 1 জন প্রার্থী রয়েছে যে প্রতিদ্বন্দ্বিতা করছেন,
যে কারণে ক্যাটাগরি 3 থেকে কিন্তু খালেদ মাসুদ পাইলটেরই আসলে সম্ভাবনাটা বেশি রয়েছে এমনটি ধারণা করা যাচ্ছে, কারণ দেবব্রত যিনি রয়েছেন তিনি কিন্তু আসলে খালেদ মাসুদ পাইলটের সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবং সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতা যদি বলেন তাহলে বিসিবি আসলে নির্বাচনটা 3 ক্যাটাগরিতে হয়, ক্যাটাগরি 1, 2 এবং 3। ক্যাটাগরি 2 এ আসলে ক্লাবগুলো থেকে নির্বাচন হয়, সেই ক্লাবগুলো নির্বাচনে আসলে কিছুটা হলেও প্রতিদ্বন্দ্বিতা দেখা যাবে, কারণ সেখানে আসলে প্রার্থীর সংখ্যা একটু বেশি এবং সেখানে 12 পদের জন্য আসলে 16 জন প্রার্থী দাঁড়িয়েছে। এই জায়গাটায় আসলে একটু কম্পিটিশন দেখা যেতে পারে। এছাড়া আসলে ক্যাটাগরি 1 এ যেমনটি আমি শুরুতেই জানাচ্ছিলাম, সেখান থেকে কিন্তু অলরেডি ঢাকা জেলা থেকে আসলে আমিনুল ইসলাম বুলবুল এবং নাজমুল আবিদিন ফাহিম কিন্তু অলরেডি তারা নির্বাচিত হয়ে যাচ্ছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়, এবং সেখান থেকে আরও 2 জন নির্বাচিত হবেন। সবকিছু মিলিয়ে আসলে বিসিবি নির্বাচন এখন শুরুর অপেক্ষায় পালা, আর 10-15 মিনিটের মধ্যে নির্বাচন শুরু হবে। এরপরে বিকেল 4টা পর্যন্ত ভোট গ্রহণের পরে আসলে নির্বাচনের ফলাফল দেওয়া শুরু হবে। ধন্যবাদ। বিস্তারিত তথ্যের জন্য পিয়াসা জানাচ্ছিলেন বিসিবি নির্বাচন নিয়ে হোটেল সোনারগাঁও থেকে। ঢাকা বরিশাল নৌপথে আবারও চালু হচ্ছে ঐতিহ্যবাহী প্যাডেল স্টিমার পিএস মাসুদ। চলতি মাসের শেষ দিকে যাত্রা শুরু করবে এই নৌযান। সপ্তাহে চলবে 2 দিন। এরই মধ্যে শেষ হয়েছে সংস্কার কাজ, এতে খরচ আনুমানিক 2.5 কোটি টাকা। বিআইডব্লিউটিসি বলছে রাষ্ট্রীয় মালিকানাধীন বাকি 3টি স্টিমারও সংস্কার করা হচ্ছে। 18 শতকের শেষ দিকে ব্রিটিশদের হাত ধরে এই অঞ্চলে শুরু হয় স্টিমার চলাচল। সে সময় কলকাতা থেকে সুন্দরবনের ভেতর দিয়ে চাঁদপুর হয়ে নারায়ণগঞ্জে পৌঁছাতো প্যাডেল স্টিমার। নদী প্রধান অঞ্চলে সহজ, নিরাপদ ও কম ভাড়ার কারণে জনপ্রিয় হয়ে ওঠে এ সার্ভিস, যা চলে বহু বছর। তবে 2022 সালে এসে যাত্রী সংকট ও আর্থিক লোকসানের মুখে বন্ধ হয়ে যায় প্যাডেল স্টিমার। 3 বছর পর আবারও চালু হচ্ছে ব্রিটিশ আমলের প্যাডেল স্টিমার মাসুদ। এরই মধ্যে শেষ হয়েছে সংস্কার কাজ। সংশ্লিষ্টরা বলছেন আপাতত সপ্তাহে 2 দিন ঢাকা বরিশাল রুটে ঘন্টায় 12 নটিক্যাল মাইল গতিতে চলবে নৌযানটি। ফেভার ডিস পেপার আছে স্রোতের, যদি ফেভারে চলে যায় তাহলে 8 নটিক্যাল মাইল দিয়ে 10 নটিক্যাল মাইল চলবে পার আওয়ারে, আরও বেশি চলবে। আর যদি ডিস পেপারে যাই তাহলে 5 থেকে 7 নটিক্যাল মাইল চলবে। বরিশালে যাইতে প্রায় 1500 লিটারের মতন তেল খরচ হবে যেতে, 14 থেকে 1500 লিটার যেতে আইতে 3000 লিটারের মতন খরচ হবে। তবে এক্স্যাক্টলি এভাবে না, অনেক দিন যাওয়া আসা হয় না, টাইম সেট করবে, টাইমের উপরে এটা নির্ভর করে আমরা কত টাইমে যাচ্ছি। পিএস মাসুদের বয়স 100 বছর। নির্মাণ করা হয় 1928 সালের কলকাতার গার্ডেন রিজ ওয়ার্কশপে। স্টিমারটির পুরনো রূপ ধরে রেখেই করা হয়েছে সংস্কার, এতে যাত্রীরা পাবেন ঐতিহ্যের ছোঁয়া। 100 বছরের পুরাতন জাহাজ, এবং এই জাহাজের মধ্যে এখন পর্যন্ত আমরা যে পুরাতন যেই আমাদের সংস্কৃতিগুলো এখানে আমরা এখন পর্যন্ত ধরে রেখেছি। এখানকার যে আপনার ক্যাবিনগুলো, আপনার ডেক এখনও উডের, এবং এই যে আমাদের যেসব যাত্রীরা এখানে ভ্রমণ পিপাসু যারা যাত্রী আছেন তারা এখানে যখন ভিজিট করবেন তারা সেই পুরাতন যেই আপনার এই কি বলে এটাকে ঐতিহ্যটা, তারা এটা ফিল করতে পারবে। চলতি মাসে চালু হচ্ছে স্টিমার, তবে এখনও নির্ধারণ হয়নি ভাড়া। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, এক্সে। এতক্ষণ যারা সাথে ছিলেন ধন্যবাদ সবাইকে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজন।